থার্মোডাইনামিক্সের আগের ভিডিওতে আমরা কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতেও আমরা বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে যে বেসিক কনসেপ্টের কথা আমরা বলবো সেটা হলো থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস কি, কেন এই কনসেপ্টটা আমাদের কাজে লাগে, এই ভিডিওতে আমরা জানবো। আমরা আগের ভিডিওতে জেনেছি যে একটা থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন স্টেটে থাকতে পারে এবং ওই থার্মোডাইনামিক সিস্টেমকে একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাওয়া যায়। কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাব কিভাবে, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। অর্থাৎ থার্মোডাইনামিক প্রসেসের মাধ্যমে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাব। ধরা যাক থার্মোডাইনামিক সিস্টেমটা স্টেট 1-এ আছে, হচ্ছে স্টেট 1, এবং সেটাকে আমি নিয়ে যেতে চাইছি স্টেট 2-এ। এরকম ভাবে নিয়ে যেতে চাইছি। তো যেভাবে নিয়ে যাব সেটাই হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। অর্থাৎ এটাও বলতে পারি এই স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যেতে গেলে যেভাবে নিয়ে যাচ্ছি তার ডিটেল ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন হচ্ছে প্রসেস। তো এখানে ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন কেন বলছি? কারণ আমরা বলেছি যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কখনোই মাইক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে আলোচনা করে। অর্থাৎ যেটা ইন্দ্রিয়গ্রাহ্য বা থার্মোডাইনামিক সিস্টেমটা অবশ্যই কিন্তু ম্যাক্রোস্কোপিক সিস্টেম হতে হবে, না হলে কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স খাটবে না। তো আপাতত যেটা দেখলাম এখানে স্টেট 1 থেকে স্টেট 2-এ যাচ্ছে। তো আমরা প্রসেসটা কি সেটা বুঝলাম, এবার এর কনসেপ্টটা কেন দরকার। তো দেখা যায় স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যেতে কোনো থার্মোডাইনামিক সিস্টেমকে যদি ডিফারেন্ট প্রসেস পারফর্ম করি, তাহলে দেখা যায় যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটার অ্যামাউন্টটা বা ম্যাগনিটিউডটা ডিফারেন্ট আমরা পাই। অর্থাৎ কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যাচ্ছি, তার জন্য যে কাজটা করতে হচ্ছে সেটা ডিফারেন্ট প্রসেসের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ক বা কাজের ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে অবশ্যই সেই প্রসেসটা সম্পর্কে আমাকে জানতে হবে এবং প্রসেসের সম্পর্কে একটা ডিটেল কনসেপ্ট থাকতে হবে। তো সেটাই আমাদের এখানে জানার বিষয়। তো এই জন্যই আমরা প্রসেস ব্যাপারটাকে পড়ব। এখন কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যাচ্ছি, সেটা হতে পারে খুব ধীরে ধীরে যেতে পারে অথবা খুব দ্রুত চলে যেতে পারে সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2-এ। ধীরে ধীরে নিয়ে যাওয়া মানে ধরা যাক কোনো থার্মোডাইনামিক সিস্টেমকে স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যাচ্ছি অসংখ্য স্টেপের মাধ্যমে। অর্থাৎ এইখানে স্টেট 1 থেকে স্টেট 2-এ নিয়ে যাচ্ছি, এখানে 10,000টা স্টেপ করছি। তাহলে 10,000টা স্টেপ মানে 10,000টা স্টেপ পারফর্ম করার জন্য আমাকে অসংখ্য টাইম লাগবে, অনেক টাইম লাগবে। সেই জন্য কি হবে, প্রসেসটা কিন্তু খুব ধীর প্রসেস হবে। অর্থাৎ স্টেট 1 থেকে স্টেট 2-এ যেতে অনেক টাইম লাগবে বা ধীর প্রসেসে ঘটবে। এবং আবার এটাও হতে পারে যে এর মাঝে হয়তো কয়েকটা মাত্র স্টেপ ঘটছে, হয়তো 4টে কি 5টা স্টেপ ঘটছে, 10টা স্টেপ ঘটছে। সেক্ষেত্রে কি দেখা যাবে, সিস্টেমটা খুব দ্রুত চলে যাবে স্টেট 1 থেকে স্টেট 2-এ। এখন এই থার্মোডাইনামিক সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 যখন যাচ্ছে, সেটা দ্রুত হচ্ছে নাকি ধীরে ধীরে হচ্ছে তার উপর ডিপেন্ড করে প্রসেসকে বা থার্মোডাইনামিক প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি, এক হচ্ছে রিভার্সিবল প্রসেস, যেটা বাংলায় বলা হয় পরাবর্ত প্রক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে ইরিভার্সিবল প্রসেস।
এটা বাংলায় বলা হয় অপরাবর্ত প্রক্রিয়া। এখন এই রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস জিনিসটা দেখবো কি। এই যে স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমটা, সেটা যদি দীর্ঘ সময় ধরে ঘটে এবং দীর্ঘ স্টেপের মাধ্যমে যায়, মানে অনেকগুলো অসংখ্য স্টেপের মাধ্যমে গেলে অবশ্যই সেটা দীর্ঘ সময় ধরে ঘটবে। তবে সেই প্রসেসটা কিন্তু খুব স্লোলি ঘটবে। তো এই ধরনের প্রসেসকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। এবং যদি কয়েকটা মাত্র স্টেপের মাধ্যমে যায় স্টেট 1 থেকে স্টেট 2 এ, তাহলে প্রসেসটা খুব তাড়াতাড়ি ঘটবে, দ্রুত ঘটবে। তো এই ধরনের প্রসেসকে আমরা বলবো ইরিভার্সিবল প্রসেস। জেনারেলি আমাদের যে প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটাই ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস অনেকটা হাইপোথেটিক্যাল ভাবনা, মানে কাল্পনিক অ্যাকচুয়ালি। এটা অনেকটা ওই আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ আর কি। মানে আইডিয়াল গ্যাস যেমন অ্যাকচুয়ালি পাওয়া যায় না, ওটা শুধু একটা জানতে হয়, সেরকম এই রিভার্সিবল প্রসেসটাও কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তো আপাতত আমরা এই রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসটা, এই দুটোকে একটা এক্সাম্পলের সাহায্যে খুব ভালোভাবে বুঝে নিতে পারি। কিরকম ভাবে দেখা যাক। ধরা যাক একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, এই কন্টেনারে একটা গ্যাস আছে, এর মধ্যে আমি একটা ফ্রিকশনলেস পিস্টন দিচ্ছি, যেখানে এই পিস্টনটা কিন্তু উপর নিচে যাতায়াত করতে পারে। সেটা ডিপেন্ড করবে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে কখন গিয়ে থাকছে তার উপর, সেটা আমি দেখাচ্ছি। এবং এই ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য এর উপর কিছু বালির কণা দেওয়া হয়েছে। তো এই পিস্টনটার একটা ওয়েট আছে, পিস্টনটার ওয়েটের জন্য কি হবে, এরা নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট করবে বা ফোর্স দেবে, এবং গ্যাসের একটা চাপ আছে, এই পিস্টনের উপর গ্যাসের চাপ দেবে। ঠিক আছে। তো এই গ্যাসের চাপ দেওয়ার জন্য কি হচ্ছে, একটা টাইম দেখা যাবে এই গ্যাসের চাপ দেওয়ার জন্য, এখানে ধরা যাক এটা স্টেট 1 এ আছে এবং আমি স্টেট 2 এ নিয়ে যেতে চাইছি, স্টেট 1 থেকে স্টেট 2 এ এইখানে নিয়ে যেতে চাইছি। ওকে। তো এখানে ড্রাইভিং ফোর্স কি না, এই যে গ্যাসের চাপটা, সেটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স। গ্যাস চাপ দিচ্ছে, তার ফলে পিস্টনকে উপরে তুলছে এবং স্টেট 1 থেকে স্টেট 2 এ যেতে বাধ্য করছে, তাই এটা বলবো ড্রাইভিং ফোর্স। আর এখানে যে পিস্টনের ওয়েটটা কাজ করছে অপোজিট দিকে, এটাকে বলবো অপোজিং ফোর্স। যখন এই ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্স, অর্থাৎ বিপরীত যে প্রেসারটা এবং এই ড্রাইভিং ফোর্সটা যখন সেম হয়ে যাবে, তখন এই পিস্টনটা আটকে যাবে বা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। ওকে। তো এই তখন বলবো এটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ প্রেসার উপরেও সমান নিচেও সমান। তো আমি এখানে বালিকণা রেখেছি। এবার কি করছি, আমাকে নিয়ে যেতে হবে স্টেট 1 থেকে স্টেট 2। একটা একটা করে বালিকণা যদি আমি সরিয়ে নিই, তখন কি হবে, যদি আমি একটা বালিকণা সরিয়ে নিলাম, তখন কি হবে, এই যে অপোজিং ফোর্সটা কমে গেল। কেন না, বালিকণার একটা ওয়েট ছিল, ওয়েটটাকে কমিয়ে দিলাম, মানে কি এই যে অপোজিং ফোর্সটা ছিল সেটা একটু কমে গেল, এবং এটা কমে যাওয়ার জন্য ড্রাইভিং ফোর্স একটু বেড়ে গেল। তখন কি করবে, এই গ্যাসের চাপটা অর্থাৎ ড্রাইভিং ফোর্সটা কি করবে, পিস্টনটাকে উপরের দিকে তুলে দেবে। কিন্তু বালিকণার যে ওয়েটটা, সেটা আর কতটা হবে, সেটা খুব সামান্য। সেজন্য যেটা দেখা যাবে, এই যে চেঞ্জটা, অর্থাৎ স্টেট 1 থেকে নেক্সট যেটা পারফর্ম হবে, তো নেক্সট যেটা যাবে খুব সামান্য চেঞ্জ হবে, এবং সেটা হবে স্টেট 1 থেকে স্টেপ 1 এর মাধ্যমে একটা পজিশনে যাবে। আবার একটা বালিকণাকে সরিয়ে নিলাম, আবার সামান্য চেঞ্জ হলো। এরকম করে আমি যদি স্টেট 2 এ যেতে চাই, অসংখ্য স্টেপ ঘটবে এবং অসংখ্য স্টেপের মাধ্যমে দেখা যাবে স্টেট 2 এ পৌঁছাবে, এবং একটা মানে ইনফাইনাইট টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তো এই প্রসেসটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেস। এই প্রসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাসটার এক্সপানশন হচ্ছে। এটা আমরা দেখব যে গ্যাসটা যেহেতু এক্সপানশন হচ্ছে,
এই এক্সপ্যানশন রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এক্সপ্যানশনের জন্য যে ওয়ার্কটা পাওয়া যায় বা কাজটা পাওয়া যায় তার ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হয়। এটা পরবর্তীকালে আমরা দেখব। তো এবার আমরা কনসিডার করব ইরিভার্সিবল প্রসেসে। একই রকম ভাবে একটা সিস্টেম আছে, থার্মোডাইনামিক সিস্টেম, একই রকম ভাবে পিস্টন আছে, কিন্তু এখানে বালি কণার পরিবর্তে কয়েকটা বাটখারা নেওয়া হয়েছে, বড় বড় বাটখারা দিয়ে ইকুইলিব্রিয়াম মেনটেন করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই পজিশনে গিয়ে দেখা যায় গ্যাসের চাপ এবং এই পিস্টনের বাটখারা শুদ্ধ পিস্টনের ওয়েটটা সেম হয়ে যাচ্ছে, তার ফলে এই পজিশনে গিয়ে আটকে যাবে পিস্টনটা। তো যেটা দেখা যাবে, যদি আমি এবার এটা হচ্ছে স্টেট ওয়ান থেকে আমি স্টেট 2 এ নিয়ে যেতে চাই সিস্টেমটাকে, তো এখানে আমি কি করবো, বাটখারা একটা একটা করে বাইরে বার করে নেবো। তাহলে যেটা দেখা যাবে, বাটখারার কিন্তু ওয়েট যথেষ্ট পরিমাণে বেশি, তাহলে ওয়েটটা যেহেতু আমি কমিয়ে নিচ্ছি, তখন অপোজিং যে ফোর্সটা ছিল ড্রাইভিং ফোর্সের মানে অপোজিটে, সেই অপোজিং ফোর্সটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেল। তার ফলে কি হবে, ড্রাইভিং ফোর্সটা অনেকটা পরিমাণে বেড়ে গেল। এবং কি দেখা গেল, এই যে ড্রাইভিং ফোর্সটা অনেকটা পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এই যে চেঞ্জটা হলো, সেটা দেখা গেল প্রথম স্টেপে এখানে গেল, সেকেন্ড স্টেপে আরেকটা বাটখারা যখন সরিয়ে নিলাম তখন এইখানে গেল, এবং থার্ড স্টেপে যখন আরেকটা বাটখারা সরিয়ে নিলাম তখন আমার স্টেট 2 অ্যাচিভ করলো। অর্থাৎ মাত্র 3-4টে স্টেপের মাধ্যমে দেখা যাচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2 এ পৌঁছে যাচ্ছে, এবং এটা খুব দ্রুত প্রসেস। তো এই প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এখানের ক্ষেত্রে কি হয়, যে এই প্রত্যেকটা স্টেপে গিয়ে আমি যদি আবার বাটখারাটাকে অ্যাড করি, তাহলে যে আগের স্টেটে যদি পৌঁছায় সেটা আমি দেখবো আগের স্টেটে ঠিক পৌঁছাচ্ছে না। কিন্তু এই রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে দেখা যাবে যে বালি কণাগুলো আমি সরিয়ে নিচ্ছিলাম, আবার যদি অ্যাড করি তাহলে ঠিক আগের স্টেটে পৌঁছে যাবে। অর্থাৎ এই প্রসেসের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপই কিন্তু রিভার্সিবল ইন নেচার, এবং প্রত্যেকটা স্টেটই ইকুইলিব্রিয়ামে থাকবে সারাউন্ডিংসের সঙ্গে। কিন্তু এখানে প্রত্যেকটা স্টেট কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে না, শুধুমাত্র ইনিশিয়াল স্টেট অর্থাৎ স্টেট 1 এবং স্টেট 2 এরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো কোন থার্মোডাইনামিক সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে, সেটা দ্রুত যাচ্ছে নাকি স্লোলি যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস। এছাড়াও থার্মোডাইনামিক প্রসেসগুলোকে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। তো সেগুলো দেখবো কিরকম কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি কিভাবে ভাগ করতে পারি। প্রথমত, ধরা যাক কোনো সিস্টেম অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমকে স্টেপ 1 অর্থাৎ স্টেট 1 থেকে স্টেট 2 এ নিয়ে যাচ্ছি, এবং এই ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসের সময়ে দেখা যাচ্ছে টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে টি হচ্ছে কনস্ট্যান্ট বা ডেল্টা টি, অর্থাৎ টেম্পারেচারের যে পরিবর্তন সেটা 0 হচ্ছে, তখন সেই প্রসেসটাকে বলবো আইসোথার্মাল প্রসেস। এটা গেল মানে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকছে তখন এটা বলছি আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ যেখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। দ্বিতীয় নম্বর, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রেসারের যদি কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ ডেল্টা পিটা 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো আইসোবারিক প্রসেস। অর্থাৎ এটাও দেখা গেল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। 3 নম্বর, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য প্রসেস, অর্থাৎ আমি সিস্টেমটাকে স্টেট 1 থেকে স্টেট 2 এ নিয়ে যাচ্ছি, ভলিউমটা কনস্ট্যান্ট আছে, ভলিউমের কোনো চেঞ্জ ঘটছে না, 0 হচ্ছে ভলিউমের চেঞ্জটা, তখন সেটাকে বলবো আইসোকোরিক প্রসেস। এখন
4 নম্বর, যদি সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে এবং তার জন্য বাইরে থেকে কোনো তাপ গ্রহণ করছে না বা বাইরে কোনো তাপ পাঠাচ্ছে না, অর্থাৎ কিউটা এখানে জিরো হচ্ছে, ডেল্টা কিউটা এখানে জিরো হচ্ছে। অনেক সময় কিউ জিরো লেখা হয় এখানে, তো এখানে যেটা হয় এই প্রসেসের ক্ষেত্রে এটাকে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। এক্ষেত্রে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে যে বাউন্ডারিটা ইউজ করা হয় সেটা অবশ্যই অ্যাডিয়াবেটিক ইন নেচার। এখন যদি হিটের চেঞ্জ হয়, অর্থাৎ সিস্টেমটা যখন স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে তার জন্য যদি বাইরে থেকে কোনো হিট গ্রহণ করে বা বাইরে কোনো হিট ছাড়ে, তখন কি হবে, হিটের একটা যে চেঞ্জ হবে তার মানে এটা চেঞ্জটা কিন্তু জিরো হবে না। তো এই ধরনের প্রসেসকে আমরা বলবো ডায়াথার্মাল প্রসেস। এক্ষেত্রে যেটা দেখা যায়, ডায়াথার্মাল বাউন্ডারি ইউজ করব সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে। 6 নম্বর, যদি এনথালপি থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এনথালপির যে চেঞ্জটা সেটা জিরো হয়, সেটাকে বলবো আইসো এনথালপিক প্রসেস। এ ব্যাপারে আমরা এনথালপির ব্যাপারে পরে আমরা ডিটেইলে ডিসকাস করব। এখন যদি এনথালপি গ্রেটার দ্যান জিরো হয়, আর একটা হতে পারে এনথালপি লেস দ্যান জিরো। তো এনথালপি যদি গ্রেটার দ্যান জিরো হয় তখন সেটাকে বলবো এন্ডোথার্মিক প্রসেস। অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া। আর যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেটা হবে এক্সোথার্মিক প্রসেস, তাপমোচী। অর্থাৎ এই তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়া সম্পর্কে আমরা আগে কিছুটা হলেও পড়েছি। তো এছাড়া আরো অনেক প্রসেস আছে, যেমন হচ্ছে কোনো রিয়াকশন বা কোনো প্রসেস কন্টিনিউয়াস হবে কিনা সেটা জানা যায় গিবস ফ্রি এনার্জি থেকে, যেটা আমরা পরে ডিটেইলে ডিসকাস করব। তো সেই কোন একটা প্রসেস থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে কিনা বা স্পন্টিনিয়াস হবে কিনা বা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, সেক্ষেত্রে যদি ডেল্টা জি টা জিরো দিয়ে লেস দ্যান জিরো হয়, অর্থাৎ এটা জি হচ্ছে গিবস ফ্রি এনার্জি, তার যে চেঞ্জটা সেটা যদি লেস দ্যান জিরো হয় তবে কি হবে, তবে সেটা হবে স্পন্টিনিয়াস প্রসেস। তো অর্থাৎ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো এটাকে আমরা বলবো এক্সারগনিক প্রসেস। এখন যদি ডেল্টা জিটা গ্রেটার দ্যান জিরো হয় তখন সেটাকে কি বলবো, সেটা কিন্তু স্পন্টিনিয়াস হবে না, অর্থাৎ স্বতঃস্ফূর্ত হবে না। তো এটাকে বলবো এন্ডারগনিক প্রসেস। অর্থাৎ এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। এখন যদি কোনো প্রসেসের ক্ষেত্রে ডেল্টা জিটা অর্থাৎ গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা জিরো হয়ে যায়, অর্থাৎ ওই প্রসেসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো থার্মোডাইনামিক সিস্টেম যদি স্টেট 1 থেকে স্টেট 2 এ যায় এবং সেই প্রসেসের ক্ষেত্রে গিবস ফ্রি এনার্জি কনস্ট্যান্ট থাকে, সেটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম প্রসেস।
অর্থাৎ এক্ষেত্রে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে এরকম বলতে পারি। 8 নম্বর হচ্ছে, যদি কোনো প্রসেসের ক্ষেত্রে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার যখন কনস্ট্যান্ট আছে সেই সময় যে হিট ক্যাপাসিটি সেটা যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ডেল্টা সিপি অর্থাৎ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এর যে চেঞ্জটা এটা যদি 0 হয়, অথবা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটা যদি কনস্ট্যান্ট হয়, এবং এই যে হিট ক্যাপাসিটি চেঞ্জটা থ্রু আউট দ্য প্রসেস যদি 0 হয়, তবে সেই প্রসেসটাকে আমরা বলবো পলিট্রপিক প্রসেস। আর এক রকমের প্রসেস আছে যেটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে, ধরা গেল সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 এ গেল, এবং স্টেট 2 এ যাওয়ার পর আবার যদি স্টেট 1 এ ফিরে আসে, তাহলে দেখা গেল একটা সাইকেল কমপ্লিট হলো। তো এখানে দেখা যাচ্ছে টোটাল একটা সাইকেল কমপ্লিট হওয়ার জন্য এটাকে বলবো সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা এবং ফাইনাল স্টেট মানে অন্তিম অবস্থা, কিন্তু সিস্টেমের প্রাথমিক এবং অন্তিম অবস্থা দুটি সমান হলো, একই হলো। অর্থাৎ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট is equals to final state, অর্থাৎ দু ক্ষেত্রেই কিন্তু সিস্টেমটা স্টেট 1 এই থাকবে। তো এই গেল বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেস। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা সরাসরি থার্মোডাইনামিক্সে ঢুকে যাব।